প্রিয় শিক্ষার্থী, স্বাগত তোমাদের আমার আজকের ক্লাসে। আজকে আমরা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র পড়ব। তৃতীয় অধ্যায় পড়ছিলাম, প্রশ্ন উত্তর আলোচনা করব। আজকে তৃতীয় অধ্যায়ের পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ এই চ্যাপ্টার শেষ করেছিলাম। আজকে আমরা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ভালো আছো এবং সুস্থ আছো। তো আমরা পড়াতে যাই। আজকে যেহেতু কোশ্চেন নিয়ে আলোচনা, আমরা কোশ্চেনগুলো একটু বের করি। সবাই একটু খেয়াল করো, মনোযোগ দিয়ে শুনবে লেসন। আর হচ্ছে কোশ্চেনগুলো শুনে উত্তর আরো তোমাদের নিজেদের বই থেকে অনুশীলনীগুলো প্র্যাকটিস করবে। তো আমি এগুলো বোর্ডের প্রশ্ন আলোচনা করব সচরাচর যেভাবে করি। তো আজকে আমি কোশ্চেন পড়ছি, একটু খেয়াল করো। কোশ্চেন পড়ছি, কোশ্চেনগুলো তোমরা পড়বে এবং বুঝতে চেষ্টা করবে, শুনবে খুব মনোযোগ দিয়ে এবং পরে প্র্যাকটিস করবে। তো ১ নম্বর প্রশ্ন, এটা হচ্ছে দেখো ঢাকা বোর্ড ১৯, এটা আবার সিলেট বোর্ড আসছে এবং সিলেট বোর্ডেও এসেছিল। তো ঢাকা বোর্ড ১৯ প্রথম প্রশ্নটা দেখো, বিটাক কোম্পানি তাদের সারা দেশের বাজারগুলোকে দখল করার জন্য দেশের মোট বাজারকে কতগুলো অঞ্চলে ভাগ করে সে অনুযায়ী একেক অঞ্চলের জন্য একেক ধরনের পরিকল্পনা প্রণয়ন করেন। কোম্পানিটি অনিশ্চিত ভবিষ্যতের কথা মাথায় রেখে পরিবর্তিত পরিস্থিতিতে গৃহীত পরিকল্পনায় প্রয়োজনীয় পরিবর্তন করার সুযোগ রাখে। ফলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পরিকল্পনায় দ্রুত পরিবর্তন এনে সে অনুযায়ী কাজ চালিয়ে যেতে পারে। আচ্ছা, এটা হচ্ছে কোশ্চেন। এর মধ্যে আমরা গড় প্রশ্নটা দেখি। মূল্যায়ন এবং চিন্তন দক্ষতা, এই দুটো প্রশ্ন দেখব। গড় প্রশ্নটা কি? উদ্দীপকে কোম্পানি কর্তৃক গৃহীত পরিকল্পনাটি সংগঠন কাঠামোর ভিত্তিতে কোন ধরনের? উদ্দীপকে কোম্পানি কর্তৃক গৃহীত পরিকল্পনাটি সংগঠন কাঠামোর ভিত্তিতে কোন ধরনের ব্যাখ্যা করো। তো এখানে কি বলা হচ্ছে যে উদ্দীপকের কোম্পানি কর্তৃক যে পরিকল্পনাটি গ্রহণ করা হয়েছে সেটি সংগঠন কাঠামোর ভিত্তিতে এটি একটি আঞ্চলিক পরিকল্পনা। কারণ এখানে দেখো যে দেশের মোট বাজারকে কতগুলো অঞ্চলে ভাগ করে সে অনুযায়ী একেক অঞ্চলের জন্য একেক ধরনের পরিকল্পনা করেছে, অর্থাৎ এটি একটি আঞ্চলিক পরিকল্পনা। তুমি প্রশ্ন পড়ো, প্রশ্ন অনুযায়ী তোমাকে বুঝতে হবে। আমি এর আগের পরিকল্পনার প্রকারভেদগুলো খুব ভালো করে পড়তে বলেছিলাম, সেখানে আছে যে আঞ্চলিক পরিকল্পনা। তো এটি হচ্ছে একটি সংগঠন কাঠামোর ভিত্তিতে এটি আঞ্চলিক পরিকল্পনা। তো আঞ্চলিক পরিকল্পনা কি? দেশ ও বিদেশের বিভিন্ন অঞ্চলের জন্য যে পরিকল্পনা তৈরি করা হয়, এর মাধ্যমে প্রতিষ্ঠানের যে শাখা বাড়ানো হয়, সেটাকে আমরা আঞ্চলিক পরিকল্পনা বলি। আমরা দেখি যে সাধারণত যে বহুজাতিক কোম্পানিগুলো এ ধরনের পরিকল্পনা বিভিন্ন অঞ্চলের জন্য আলাদা আলাদা পরিকল্পনা তৈরি করে, প্রণয়ন করে থাকে। আচ্ছা, এরপরে উদ্দীপকে যাও। উদ্দীপকের বিষয় লিখবা। উদ্দীপকের বিটাক কোম্পানি সারা দেশের বাজার দখল করতে চায়। এজন্য এটি দেশের মোট বাজারকে কতগুলো অঞ্চলে ভাগ করে, এরপর একেকটি অঞ্চলের জন্য একেক ধরনের পরিকল্পনা তৈরি করে। উক্ত কোম্পানির বিভিন্ন অঞ্চলের জন্য এরূপ বিভিন্ন পরিকল্পনার সাথে আঞ্চলিক পরিকল্পনার মিল আছে। সুতরাং উদ্দীপকের কোম্পানি যে পরিকল্পনা গ্রহণ করেছে সেটি হচ্ছে আঞ্চলিক পরিকল্পনা। এটা হচ্ছে গ এর উত্তর। এরপরে ঘতে যাও। ঘয়ের প্রশ্ন হচ্ছে কি? পরিকল্পনায় পরিবর্তনের সুযোগ রেখে পরিকল্পনায় যে নীতিটি অনুসরণ করা হয়েছে তার যৌক্তিকতা মূল্যায়ন করো। পরিবর্তনের যে সুযোগ সেটা কোন নীতির মধ্যে পড়ছে? নীতি বা কোন বিষয়ের সাথে যুক্ত পরিকল্পনার? তো এটা হচ্ছে কি? পরিকল্পনায় পরিবর্তনের সুযোগ রেখে পরিকল্পনায় যে নমনীয়তার নীতি অনুসরণ করা হয়েছে। নমনীয়তা অর্থাৎ গৃহীত পরিকল্পনার প্রয়োজনীয় পরিবর্তন করার যে সুযোগ সেটা হচ্ছে নমনীয়তার নীতি। তো এই নীতি অনুযায়ী পরিকল্পনায় প্রয়োজন অনুযায়ী পরিবর্তনের সুযোগ থাকে। প্রতিকূল পরিবেশের সাথে প্রতিষ্ঠানকে খাপ খাওয়ানোর জন্য পরিকল্পনায় পরিবর্তনের প্রয়োজন হয়। এতে কাজে ব্যাঘাত হয়। ফলে সঠিক সময়ে কাজ শেষ হয়। আচ্ছা, উদ্দীপকে বিটাক কোম্পানি সারা দেশের বাজার দখল করার জন্য আঞ্চলিক পরিকল্পনা প্রণয়ন করে। অনিশ্চিত ভবিষ্যতের কথা মাথায় রেখে প্রণীত পরিকল্পনায়
প্রণীত পরিকল্পনায় প্রয়োজনীয় পরিবর্তন করার সুযোগ রাখে। এই ক্ষেত্রে কোম্পানিটি নমনীয়তার নীতি অনুসরণ করছে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত পরিবর্তন এনে সে অনুযায়ী কাজ করা যায়। কোম্পানিটি নমনীয়তার নীতি অনুসরণ করায় ভবিষ্যতে যেকোনো ধরনের পরিস্থিতির মোকাবেলা তারা করতে পারবে এবং এতে এটির কাজে কোনো রকম বাধাগ্রস্ত হবে না। ফলে কোম্পানির লক্ষ্য অর্জন সহজ হবে। তাই বলা যায় যে নমনীয়তার নীতি অনুসরণ করে পরিকল্পনায় পরিবর্তন যে সুযোগ রাখা হয়েছে সেটি যুক্তিযুক্ত। এই হচ্ছে অর্থাৎ নমনীয়তার নীতি এবং নমনীয়তার বিষয়টা কি তোমাকে লিখতে হবে। লিখে তুমি এর উদ্দীপকের সাথে মিল রেখে ব্যাখ্যা করে শেষ করতে হবে প্রশ্ন। এই হচ্ছে ১ নম্বর প্রশ্ন ঢাকা বোর্ড ছিল। পরবর্তী প্রশ্নে যাই আমরা। পরবর্তী প্রশ্ন হচ্ছে এটা হচ্ছে রাজশাহী বোর্ড ১৯। দেখো, বৃহত্তর ফরিদপুর, বরিশাল ও যশোর, খুলনা অঞ্চলের উন্নয়নের লক্ষ্যে বৃহত্তর ফরিদপুর, বরিশাল ও যশোর, খুলনা অঞ্চলের উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সরকার পদ্মা সেতু প্রকল্প গ্রহণ করে। নদীর নাব্যতা ও প্রাকৃতিক কিছু কারণে নির্দিষ্ট মেয়াদে নির্মাণ কাজ সম্পন্ন না হওয়ায় শঙ্কা দেখা দেয়। ফলে পরিকল্পনায় কিছু গুণগত পরিবর্তন আনতে হয়। আশা করা হচ্ছে অতি দ্রুত নির্মাণ কাজ সম্পন্ন হবে। আচ্ছা, এখানে পদ্মা সেতুর নির্মাণ প্রকল্পের কথা বলা হচ্ছে। এখানে গয়ের প্রশ্ন দেখো, উদ্দীপকের পদ্মা সেতু প্রকৃতিগতভাবে কোন ধরনের পরিকল্পনা ব্যাখ্যা করো। এরকম একই প্রশ্ন, একই ধরনের উত্তর, একটু চেঞ্জ, মানে উত্তরটা একই। এরকম প্রশ্ন এটা হচ্ছে তোমার দিনাজপুর বোর্ডেও এসছে একই সালে। একই উত্তর হবে যেগুলো। গয়ের প্রশ্নটা হচ্ছে উদ্দীপকের পদ্মা সেতু প্রকৃতিগতভাবে কোন ধরনের পরিকল্পনা। এখানে বলো উদ্দীপকের পদ্মা সেতুর যে নির্মাণ সেটা প্রকৃতিগতভাবে একার্থক পরিকল্পনা। পদ্মা সেতু প্রকল্প সেটা একার্থক পরিকল্পনা। এ ধরনের পরিকল্পনা যে কোনো বিশেষ সমস্যা সমাধানের জন্য প্রণয়ন হয় এবং এটি কোনো কাজ সম্পাদনের ক্ষেত্রে একবারই ব্যবহৃত হয়। নির্দিষ্ট উদ্দেশ্য অর্জন হলে এই ধরনের পরিকল্পনার আর কোনো কার্যকারিতা থাকে না। যেমন মেট্রো রেল, ফ্লাইওভার প্রভৃতি এই যে নির্মাণের যে পরিকল্পনা, সেগুলো একার্থক পরিকল্পনা অন্তর্গত। আর এরপরে উদ্দীপকের সাথে মিল রেখে তুমি লিখবা হচ্ছে বাংলাদেশ সরকার পদ্মা সেতু নির্মাণের যে পরিকল্পনা নিয়েছে এটা বৃহত্তর ফরিদপুর, বরিশাল, যশোর, খুলনা অঞ্চলের উন্নয়ন হবে। সরকার এই সেতুটি নির্মাণে নির্দিষ্ট পরিকল্পনার আলোকে কার্যক্রম পরিচালনা করবে। এই নির্মাণ কাজ শেষ হয়ে গেলে পরিকল্পনাটির আর কোনো কার্যকারিতা থাকবে না। আর পদ্মা সেতু নির্মাণ সরকারের একটি বিশেষ কাজের অন্তর্গত। এই কাজ সম্পাদনে প্রণীত পরিকল্পনাটি একবারের জন্য ব্যবহৃত হয়। এই পরিকল্পনার সাথে একার্থক পরিকল্পনার যেহেতু বৈশিষ্ট্যের মিল আছে, সুতরাং পদ্মা সেতু নির্মাণ সরকারের একটি একার্থক পরিকল্পনা হিসেবে এটি ব্যবহৃত হয়েছে। এটা হচ্ছে তোমার গয়ের উত্তর। এরপরে ঘর প্রশ্নে যাও। ঘয়ের প্রশ্নটা হচ্ছে কি, উত্তম পরিকল্পনার যে বৈশিষ্ট্যের কারণে উদ্দীপকের সেতু নির্মাণ কাজ সম্পন্ন হতে চলেছে তার যথার্থতা মূল্যায়ন করো। উদ্দীপকের এখানে কি বলা হচ্ছে, ফলে পরিকল্পনায় কিছু গুণগত পরিবর্তন আনতে হয়। উদ্দীপকের শেষের অংশে যাও। ফলে পরিকল্পনায় কিছু গুণগত পরিবর্তন আনতে হয়। আশা করা হচ্ছে অতি দ্রুত নির্মাণ কাজ শেষ হবে। অর্থাৎ এটাই ঘয়ের উত্তর, যেটা এর আগে আমরা আগের প্রশ্নটাতে করেছিলাম যে উত্তম পরিকল্পনার একটি বৈশিষ্ট্য হচ্ছে নমনীয়তার নীতি বা নমনীয়তার গুণ, যেটা হচ্ছে যে বলা হচ্ছে ফলে পরিকল্পনায় কিছু গুণগত পরিবর্তন আনা হয়েছে, সেটাই হচ্ছে নমনীয়তা অর্থাৎ পরিবর্তনযোগ্যতা, যেটা উত্তম পরিকল্পনার একটা বৈশিষ্ট্যের মধ্যে আছে। তো উত্তম পরিকল্পনার যে বৈশিষ্ট্যের কারণে উদ্দীপকের সেতু নির্মাণ কাজ সম্পন্ন হতে চলেছে তার যথার্থতা। এখানে তোমাকে নমনীয়তার বৈশিষ্ট্য বা নমনীয়তা এই বিষয়টা নিয়ে তোমাকে লিখতে হবে, যেটা এর আগে আলোচনা করেছিলাম। নমনীয়তা বিষয়টা সেটা এখানে আলোচনা করবা। নমনীয়তা কি এবং উদ্দীপকের সাথে মিল রেখে ব্যাখ্যা করবে। এটা আমি আর এখানে আলোচনা করছি না যেহেতু উত্তর একই তোমার। আচ্ছা, এই হচ্ছে আমাদের একটা পরবর্তী প্রশ্ন শেষ করেছি। নেক্সট প্রশ্নে যাব। পরেরটায় সেটা দেখো, এটা হচ্ছে কুমিল্লা বোর্ড প্রশ্নটা পড়ছি আমি, খেয়াল করো। প্রশ্নটা হচ্ছে শামীম পারফেক্ট
ডেভেলপার লিমিটেডের এমডি শামীম, পারফেক্ট ডেভেলপার লিমিটেডের এমডি। তিনি শহরের প্রাণকেন্দ্রে অ্যাপার্টমেন্ট তৈরির পরিকল্পনা করেন। তার প্রকল্পের মেয়াদ ৩ বছর। তিনি ভবনের নকশা অনুমোদন নিয়ে কাজ শুরু করেন। ২ বছর পর বিদ্যমান ও সম্ভাব্য ক্রেতাদের চাহিদা বিবেচনা করে তিনি ভবনের ডিজাইনে কিছু পরিবর্তন আনেন। ফলে অ্যাপার্টমেন্টের চাহিদা বেড়ে যায়। আচ্ছা, এটা হচ্ছে প্রশ্ন। এখানে গয়ের প্রশ্নটা কি? গয়ের প্রশ্নটা হচ্ছে গয়ের প্রশ্নটা কি? তো আচ্ছা দেখো তো, গয়ের প্রশ্নটা হচ্ছে সময়ের ভিত্তিতে শামীমের পরিকল্পনাটি কোন ধরনের? ব্যাখ্যা করো। সময়ের ভিত্তিতে যে শামীমের যে ডেভেলপার কোম্পানির এমডি তিনি তার পরিকল্পনাটি কোন ধরনের? তাহলে সময়ের ভিত্তিতে শামীমের পরিকল্পনা হবে ৩ বছর মেয়াদি। তাহলে এটা কোন ধরনের পরিকল্পনা হবে? আমরা জানি ১ বছর পর্যন্ত মেয়াদের সময়ের পরিকল্পনা হচ্ছে স্বল্পমেয়াদী। তাহলে ১ এর পর থেকে ৫ বছর পর্যন্ত হচ্ছে মধ্যমেয়াদী এবং ৫ থেকে ১৫ পর্যন্ত বা ২০ পর্যন্ত হবে ৫ এর পর থেকে, সেটা হবে দীর্ঘমেয়াদী। তাহলে ৩ বছর এটা হবে মধ্যমেয়াদী পরিকল্পনা। ঠিক আছে? তো এটা মধ্যমেয়াদী পরিকল্পনা, যে এই ধরনের পরিকল্পনা ১ বছরের বেশি ও ৫ বছরের কম সময়ের জন্য হয়ে থাকে। তো প্রতিষ্ঠানের মূল চালিকা শক্তি হিসাবে এই পরিকল্পনা কাজ করে। যেমন সরকারের পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা হচ্ছে একটা মধ্যমেয়াদী পরিকল্পনা, পঞ্চবার্ষিক পরিকল্পনা এর উদাহরণ। উদ্দীপকের শামীম পারফেক্ট ডেভেলপার লিমিটেডের এমডি, তিনি শহরের উদ্দীপক নিয়ে আলোচনা করা এখানে, যে শহরের প্রাণকেন্দ্রে অ্যাপার্টমেন্ট তৈরির পরিকল্পনা করেছেন। এই প্রকল্পের মেয়াদ ৩ বছর। এক্ষেত্রে পরিকল্পনাটি ৫ বছরের কম সময়ের জন্য যেহেতু প্রণয়ন করা হয়েছে এবং কম সময়ে কোনো কাজ কার্যকরভাবে বাস্তবায়নের জন্য এই ধরনের পরিকল্পনা সহায়ক হবে। এই প্রতিষ্ঠানটির ব্যবহৃত এই পরিকল্পনার সাথে মধ্যমেয়াদী পরিকল্পনার মিল আছে। সুতরাং তার প্রতিষ্ঠানে মধ্যমেয়াদী পরিকল্পনাটি তিনি প্রণয়ন করেছেন। এটাই হবে মধ্যমেয়াদী পরিকল্পনা। আচ্ছা, যেহেতু ৫ বছরের কম সময়ের মধ্যে, সেটা হবে মধ্যমেয়াদী পরিকল্পনা। তারপর ৪ নম্বর প্রশ্ন কি? পরিকল্পনার কোন নীতির কারণে শামীমের অ্যাপার্টমেন্টের চাহিদা বেড়ে গেল? বিশ্লেষণ করো। এখানে শেষ অংশে কি আছে? ২ বছর পর বিদ্যমান ও সম্ভাব্য ক্রেতাদের চাহিদা বিবেচনা করে তিনি ভবনের ডিজাইনে কিছু পরিবর্তন আনেন। তাহলে এটা কি উত্তর হবে? আশা করি বুঝতে পারছো। এটাও সেই একই উত্তর হবে, নমনীয়তার নীতি। ঘয়ের প্রশ্নের উত্তর হবে নমনীয়তা নীতি, অর্থাৎ পরিকল্পনার নমনীয়তার নীতির কারণে শামীমের অ্যাপার্টমেন্টের চাহিদা বেড়ে গেছে। এই নীতি অনুযায়ী ভবিষ্যৎ অবস্থা ও সময়ের সাথে তাল মিলিয়ে পরিকল্পনা পরিবর্তন আনা হয়। কারণ ভবিষ্যৎ সবসময়ই অনিশ্চিত এবং সেই সময় তাই সময়, স্থান ও অবস্থান ভেদে পরিকল্পনারও পরিবর্তনযোগ্য হওয়া উচিত এবং যেটি এই পরিকল্পনার একটি বিশেষ নীতি। আচ্ছা, এখানেই মিস্টার শামীমের কথা বলবা এবং এখানে তিনি মধ্যমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছেন এবং ক্রেতাদের চাহিদা বিবেচনা করে তিনি কিছুটা মা মা নকশায়, ডিজাইনে পরিবর্তন এনেছেন, যেটা হচ্ছে নমনীয়তার নীতি। পরিকল্পনা নমনীয়তার নীতি এই বিষয়ের সাথে, এই নীতির নমনীয়তার নীতির সাথে বিষয়টির মিল রয়েছে, যে কারণে তার অ্যাপার্টমেন্টের চাহিদা বৃদ্ধি পেয়েছে। এটা হচ্ছে উত্তর। আমাদের ঘয়ের উত্তর শেষ করলাম। আমরা পরবর্তী প্রশ্নে যাই। ৬ নম্বর প্রশ্ন, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড ১৯। মতিউর সাহেব একজন অভিজ্ঞ কারখানা ব্যবস্থাপক। মতিউর সাহেব একজন অভিজ্ঞ কারখানা ব্যবস্থাপক। সিদ্ধান্ত গ্রহণে তিনি আবেগকে গুরুত্ব দেন না। তিনি কারখানার উৎপাদন ক্ষমতা, বিদ্যুৎ প্রাপ্যতা, কাঁচামাল সংক্রান্ত তথ্য বিবেচনা করে উৎপাদনের সিদ্ধান্ত নেন। তারপর গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে লক্ষ্য বাস্তবায়নে অগ্রসর হন। সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে কিনা তাও তিনি পর্যবেক্ষণ করেন। ফলে মতিউর সাহেব নির্ধারিত ব্যয়ে সঠিক মানের পণ্য উৎপাদন করতে পারছেন। আচ্ছা, এখানে গয়ের প্রশ্নটা হচ্ছে উদ্দীপকের আলোকে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ব্যাখ্যা করো। এখানে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন আসছে। তোমাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করতে বলা হচ্ছে। তো এখানে উত্তর কি লিখবা তুমি? উদ্দীপকের মতিউর সাহেব যথাযথভাবে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সেটি অনুসরণ করেছেন। এই প্রক্রিয়া শুরু হয় সমস্যা চিহ্নিতকরণ এবং সংজ্ঞায়িতকরণের মাধ্যমে। এরপর কোনো সমস্যাটি আগে সমাধান করতে হবে সেটা নির্দিষ্ট করে আদর্শ মান নির্ধারণ করতে হয়। পরবর্তীতে উপাত্ত ও তথ্য সংগ্রহের ভিত্তিতে সমাধানের বিভিন্ন বিকল্প উদ্ভাবন করতে হয়। এরপর বিকল্পগুলো মূল্যায়ন করে সর্বোত্তম বিকল্পটা বাছাই করতে হয় এবং সবশেষে সর্বোত্তম বিকল্প অনুযায়ী সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হয়।
যেটা মতিউর সাহেব করেছেন। আচ্ছা, এখানে উদ্দীপকের মতিউর সাহেব একজন অভিজ্ঞ কারখানা ব্যবস্থাপক। তিনি সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আবেগকে প্রাধান্য না দিয়ে কারখানার সম্পর্কিত তথ্য বিবেচনা করে তিনি উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছেন এবং কারখানার সিদ্ধান্ত এরপর আম কারখানার সম্পত্তির তথ্য বিবেচনা করে তিনি তার কারখানা সম্পর্কিত তথ্য বিবেচনা করে তিনি উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছেন এবং এরপর তিনি নির্দিষ্ট সিদ্ধান্তের ভিত্তিতে তিনি লক্ষ্য বাস্তবায়নের জন্য এগিয়ে গেছেন। যে ক্ষেত্রে তিনি প্রথমে আগে সমস্যা চিহ্নিত করেন, তারপর তথ্যের আলোকে সমস্যার সমাধানের জন্য উপায় নির্দিষ্ট করেন। তারপরে প্রয়োজনীয় তথ্যের আলোকে উপায় নির্দিষ্ট করার পরে পরবর্তী সিদ্ধান্তের সঠিক বাস্তবায়নটা নিশ্চিত করেন। এভাবে সিদ্ধান্ত নেয়ার সাথে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার বিভিন্ন যে ধাপ আছে সেই বিষয়গুলো এখানে সম্পর্কিত। সুতরাং মতিউর সাহেব যথাযথভাবে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বিষয়টি অনুসরণ করেছেন। এটা হচ্ছে গ এর উত্তর। এরপরে ঘ এর প্রশ্ন হচ্ছে সঠিক সিদ্ধান্ত গ্রহণে পর্যাপ্ত তথ্যের গুরুত্ব উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো। সঠিক সিদ্ধান্ত গ্রহণে পর্যাপ্ত তথ্যের গুরুত্ব এটা ইনভার্টেড দেয়া আছে, অর্থাৎ এটা তথ্যের গুরুত্ব নিয়ে তোমাকে বলতে হবে। উদ্দীপকের আলোকে মূল্যায়ন করতে বলা হচ্ছে। তো সঠিক সিদ্ধান্ত গ্রহণে পর্যাপ্ত তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমি মনে করি। তুমি এভাবে লিখবে। তো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে প্রাসঙ্গিক ও নির্ভরযোগ্য উপাত্ত ও তথ্য প্রয়োজন। কোনো একটি বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য উপাত্ত জোগাড় করা এবং নির্ভরযোগ্য প্রাসঙ্গিক ভেতরের এবং বাইরের সমস্ত তথ্য নেওয়া প্রয়োজন এবং সঠিক উপাত্ত এবং তথ্যের আলোকে সিদ্ধান্ত নেওয়া হলে সেটি কার্যকর এবং বাস্তবসম্মত হয়। এক্ষেত্রে উপাত্ত ও তথ্য সংগ্রহের উৎস যেটা থেকে তথ্য সংগ্রহ করা হবে সেটা যুক্তিসঙ্গত এবং এই ক্ষেত্রে বিভিন্ন মাধ্যমিক উৎস থেকেও তথ্য ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, উদ্দীপকের সাথে লিখো যে উদ্দীপকের মতিউর সাহেব একজন অভিজ্ঞ কারখানা ব্যবস্থাপক। তিনি কারখানা উৎপাদন ক্ষমতা, বিদ্যুৎ প্রাপ্যতা, কাঁচামাল সংক্রান্ত বিভিন্ন তথ্য বিবেচনা করে উৎপাদনের সিদ্ধান্ত নেন। এরপর তিনি নির্দিষ্ট সিদ্ধান্তের ভিত্তিতে লক্ষ্য বাস্তবায়নের দিকে এগিয়ে যান। সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে কিনা সেটা পর্যবেক্ষণ করেন এবং নির্ধারিত খরচে সঠিক মানের পণ্য উৎপাদন তিনি সেক্ষেত্রে করতে পারছেন। অতএব যে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে যে ঝুঁকি অনিশ্চয়তা মোকাবেলা করতে হয় এবং সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সঠিক তথ্য উপাত্ত বিবেচনা করতে হয়, মতিউর সাহেব এই সমস্ত বিষয়গুলো তথ্য উপাত্ত সঠিকভাবে বিবেচনা করেই উৎপাদন সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছেন এবং সেটি সিদ্ধান্তের বাস্তবায়নও ঘটিয়েছেন, যেটা ফলপ্রসূ। আর তাছাড়া ব্যবসায়িক কোনো সমস্যার সমাধানে সঠিকভাবে তথ্য সংগ্রহ বা উপাত্ত সংগ্রহ করা হলে সেটি বিশেষভাবে ভূমিকা রাখে, যেটা জনাব মতিউর সাহেবের সিদ্ধান্তের নেয়ার ক্ষেত্রে সিদ্ধান্তের সঠিক বাস্তবায়নের জন্য পর্যাপ্ত তথ্য যে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই হচ্ছে তোমার ঘ এর উত্তর। আশা করি বুঝতে পেরেছো এবং শুনবে এবং বিষয়ের সাথে মিল রেখে চ্যাপ্টার মধ্য থেকে বিষয়গুলো পড়ে নিবে আবার। পরবর্তী প্রশ্নে যাই। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে দেখো, ড্যাজলিং নামের একটি টাইলস প্রস্তুতকারী প্রতিষ্ঠান 2000 সাল থেকে ইটালি থেকে কাঁচামাল এনে মানসম্মত টাইলস তৈরি করে আসছে। 2018 সালে যশোর বোর্ড 2018 সালে ইতালিতে কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় ড্যাজলিং ইন্ডিয়া থেকে কম দামে কাঁচামাল আমদানি শুরু করেছে। এভাবে দাম না বাড়িয়ে প্রতিষ্ঠানটি মানসম্মত টাইলস বাজারে সরবরাহ করতে পারছে। আচ্ছা, এখানে গয়ের প্রশ্ন হচ্ছে কি, উদ্দীপকের প্রতিষ্ঠানে ইতালি থেকে কাঁচামাল আমদানি প্রকৃতির ভিত্তিতে কোন ধরনের পরিকল্পনা ব্যাখ্যা করো। এই যে ইতালি থেকে 2000 কি বলা হচ্ছে, 2000 সাল থেকে মানসম্মত 2018 সালে। আচ্ছা, 2000 থেকে 2018 সাল, তাহলে কাঁচামাল আমদানি প্রকৃতির ভিত্তিতে কোন ধরনের পরিকল্পনা তোমাকে বলতে হবে। ড্যাজলিং কোম্পানি যে কাঁচামাল আমদানির যে ক্ষেত্রে কাঁচামাল আমদানির প্রকৃতির ভিত্তিতে এটা কোন ধরনের পরিকল্পনা গ্রহণ করেছেন সেটা বলতে বলা হচ্ছে। তো দেখো যে উদ্দীপকের
প্রতিষ্ঠানে ইতালি থেকে কাঁচামাল আমদানি প্রকৃতির ভিত্তিতে এটি একটি স্থায়ী পরিকল্পনা। একটু খেয়াল করো যে এখানে প্রশ্নে আছে ২০০০ থেকে ২০১৮ সাল, অর্থাৎ ১৮ বছর ধরে কোত্থেকে? ইটালি থেকে টাইলস এবং অন্যান্য কাঁচামাল, মানসম্মত টাইলস তৈরির জন্য কাঁচামাল নিয়ে আসতেছে। তাহলে এটা ২০০০ থেকে ২০১৮ সাল, অর্থাৎ যে ধরনের পরিকল্পনা নেয়া হয়েছে কাঁচামাল আমদানির প্রকৃতির ভিত্তিতে, এটি একটি স্থায়ী পরিকল্পনা। সময়ের কথা বলা হচ্ছে। সময়ের ভিত্তিতে যে পরিকল্পনা সেগুলো হচ্ছে ৩ প্রকার। একটা হচ্ছে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। অর্থাৎ সেই ক্ষেত্রে এটি একটি পরিকল্পনাটা হচ্ছে সময়ের ভিত্তিতে বিবেচনা করলে দীর্ঘমেয়াদী, এবং এটা হচ্ছে পরিকল্পনা ২ প্রকার, একার্থক এবং স্থায়ী। যেহেতু দীর্ঘদিন ধরে নিয়ে আসছে, এটি একটি অবশ্যই স্থায়ী পরিকল্পনা। আচ্ছা, এ ধরনের পরিকল্পনা কি হয়? একই কাজ বারবার করার জন্য প্রণয়ন করা হয়। একই ধরনের পরিকল্পনা, এ ধরনের পরিকল্পনা এক কাজ মানে বারবার ব্যবহার করা হয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে। এই পরিকল্পনা দীর্ঘ সময়ের জন্য ব্যবহার করা হয়। কোনো প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি না হলে বা কোনো রকম সমস্যা না হলে এই ধরনের পরিকল্পনায় কোনো রকম পরিবর্তন আনা হয় না। যেমন বাংলাদেশের সংবিধান বা বার্ষিক যে ক্রিয়া কমিটি, নিয়োগ কার্যক্রম, এগুলো হচ্ছে স্থায়ী পরিকল্পনার অন্তর্গত বিষয়। আচ্ছা, তাহলে উদ্দীপকের সাথে মিল রেখে বলো। উদ্দীপকে ড্যাজলিং একটি টাইলস প্রস্তুতকারী প্রতিষ্ঠান। তারা এটি ২০০০ সাল থেকে ইটালি থেকে মানসম্মত টাইলস এনে তৈরি কাঁচামাল হিসেবে নিয়ে আসছে। ২০১৮ সালে প্রতিষ্ঠানটি ইন্ডিয়া থেকে কাঁচামাল আমদানি শুরু করে। এতে বোঝা যায় যে ১৮ বছর ধরে দার্জিলিং ইতালিতে যে তৈরিকৃত কাঁচামাল ব্যবহার করেছে, প্রতিষ্ঠানের কাঁচামাল আমদানিতে একবার পরিকল্পনা প্রণয়নের পর সেটা বারবার ব্যবহার করেছে। এতে প্রতিষ্ঠানের পরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত খরচ কমেছে। যে এই পরিকল্পনাটি স্থায়ী পরিকল্পনার বৈশিষ্ট্যের সাথে যেহেতু মিল আছে, সুতরাং দার্জিলিং কোম্পানি যে কাঁচামাল আমদানির ক্ষেত্রে স্থায়ী পরিকল্পনার ব্যবহার করেছে। এটা হচ্ছে গয়ের উত্তর। তারপরে ঘতে যাও। ঘয়ের প্রশ্ন হচ্ছে উত্তম পরিকল্পনার একটি বিশেষ গুণের অনুসরণেই দার্জিলিং এর লক্ষ্য অর্জন সহজতর হয়েছে। উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। অর্থাৎ বলা হচ্ছে উত্তম পরিকল্পনার কোন বিশেষ গুণ আছে, সেটা হচ্ছে এখানেও উত্তরটা একই হবে। এটা হচ্ছে নমনীয়তার গুণের অনুসরণের কারণেই দার্জিলিং এর লক্ষ্য অর্জন সহজ হয়েছে। এই কথাটির সাথে আমি একমত। এভাবে তুমি উত্তরটা লিখবা। আমি নমনীয়তার বিষয়টা যেহেতু আগে আলোচনা করেছি, এখানে আমি আর আলোচনা করছি না। এটা হবে নমনীয়তার গুণ, বা যখন নীতি হিসেবে আসবে সেটা নমনীয়তার নীতি। যেভাবে প্রশ্নে থাকবে সেভাবে উত্তর লিখবে। আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে জনাব ইমন একজন বিক্রয় ব্যবস্থাপক। তিনি বিক্রয় বাড়ানোর লক্ষ্যে ৬ মাসের বিক্রয় পরিকল্পনা গ্রহণ করেন। ৭ মাস পরে তিনি পরিকল্পনাটির মেয়াদ ৩ বছর বাড়ালেন এবং তা বাস্তবায়ন শুরু করলেন। কিন্তু তিনি অনুধাবন করলেন যে দেরি হয়ে গেছে, আরও আগে থেকেই এজন্য তাকে প্রস্তুতি নিতে হতো। এই বিরতি তার জন্য ক্ষতিকর হয়েছে। আচ্ছা, এখানে গয়ের প্রশ্ন হচ্ছে গয়ের প্রশ্নটা কি? এখানে গয়ের প্রশ্ন হচ্ছে উদ্দীপকে উল্লেখিত জনাব ইমন মেয়াদভিত্তিক কোন ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে? মেয়াদের ভিত্তিতে কোন ধরনের মেয়াদভিত্তিক পরিকল্পনার ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে দেখো ৩ বছর বাড়ালেন। তিনি ৭ মাস পরে পরিকল্পনার মেয়াদ ৩ বছর বাড়ালেন। অর্থাৎ মেয়াদভিত্তিক হিসেবে এটি কোন ধরনের পরিকল্পনা? এখানে বলতে হবে মেয়াদভিত্তিক হিসেবে এটা ৩ বছর ৭ মাস পরে তিনি পরিকল্পনাটি ৬ মাসের জন্য বিক্রয় পরিকল্পনা গ্রহণ করেছেন এবং ৭ মাস পরে তিনি পরিকল্পনার মেয়াদ আরও বাড়ালেন। আচ্ছা, তাহলে এটি মেয়াদ ভিত্তিতে এটি একটি স্বল্পমেয়াদী পরিকল্পনা হবে। ১ বছরের মধ্যে স্বল্পমেয়াদী পরিকল্পনা নিয়েছেন। এ ধরনের পরিকল্পনা সাধারণত প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্য সম্পাদনের জন্য প্রণয়ন করা হয়। এর মেয়াদ ১ বছর বা তার কম সময়ের জন্য হয়ে থাকে। নির্দিষ্ট সময় শেষ হলে কার্যক্রম, বাজেট, প্রকল্প, কর্মপন্থার মাধ্যমে পরিকল্পিত উদ্দেশ্য পূরণে এ ধরনের পরিকল্পনা ব্যবহার করা হয়। জনাব ইমন একজন বিক্রয় ব্যবস্থাপক। তিনি বিক্রয় বাড়ানোর লক্ষ্যে ৬ মাসের বিক্রয় পরিকল্পনা নেন। এই ক্ষেত্রে
তিনি বিক্রয় বাড়ানোর নির্দিষ্ট একটি কার্যক্রম সম্পাদনের ক্ষেত্রে পরিকল্পনাটি ব্যবহার করেন। আর এই পরিকল্পনার মেয়াদ ১ বছরের কম। এর সাথে স্বল্পমেয়াদী পরিকল্পনার যেহেতু বৈশিষ্ট্যের মিল আছে, তাই বলা যায় যে জনাব ইমন কর্তৃক যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল সেটি একটি স্বল্পমেয়াদী পরিকল্পনা। এই হচ্ছে ঘয়ের প্রশ্নে যাও। পরিকল্পনার কোন বৈশিষ্ট্য পালনে জনাব ইমনকে আরও সতর্ক হতে হতো বলে তুমি মনে করো? যুক্তি দাও। ঘয়ের প্রশ্নটা হচ্ছে কি কোন বৈশিষ্ট্য? আচ্ছা, পরিকল্পনার নির্দিষ্ট সময় এবং ভবিষ্যৎ দিক নির্দেশনা এই দুটো বৈশিষ্ট্য পালনে জনাব ইমনকে আরো বেশি সতর্ক হতে হতো। অর্থাৎ পরিকল্পনার সঠিক দিক নির্দেশনা এবং ভবিষ্যৎ দিক নির্দেশনা এবং নির্দিষ্ট সময় এই বিষয়টি তিনি খেয়াল করেননি এবং এই বিষয়ে আরেকটু সতর্ক হতে হতো বলতে হবে তোমাকে। এই যে দেখো শেষের অংশে আছে অনুধাবন করলেন যে দেরি হয়ে গেছে এবং আরো আগে তিনি প্রস্তুতি নিতেন। তাহলে এটা হচ্ছে সময় এবং ভবিষ্যৎ দিক নির্দেশনা তাকে জানতে হতো, যেটা তিনি আগে করেননি। এই বিষয়ে সতর্ক থাকতে হতো। তো পরিকল্পনার কার্যকারিতা নির্দিষ্ট সময়ের সাথে সম্পর্কযুক্ত। এর মাধ্যমে নির্দিষ্ট সময়ে প্রাপ্ত সুযোগ-সুবিধার সঠিক ব্যবহার করা যায়। এছাড়া পরিকল্পনাকে সবসময় ভবিষ্যৎমুখী হতে হয়। এক্ষেত্রে পরিকল্পনা প্রণয়নকারীদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, বিশ্লেষণ করতে হয়। এরপর ভবিষ্যৎ সম্পর্কে অনুমানের ভিত্তিতে কর্মসূচি প্রণয়ন করতে হয়। জনাব ইমন ৬ মাসের জন্য যে বিক্রয় পরিকল্পনা করেছিলেন, সেটা ৭ মাস পরে তিনি পরিকল্পনাটার মেয়াদ বাড়িয়েছিলেন। উদ্দীপকে আছে দেখো। আ কিন্তু তিনি পরবর্তীতে বুঝতে পারেন যে পরিকল্পনাটি করতে তার দেরি হয়ে গেছে প্রণয়নে। আরো আগে তিনি এটা প্রস্তুতি নিতে হতো। এবং জনাব ইমন পরিকল্পনাটি প্রণয়নে সময় বিবেচনা করেননি। তিনি সময় জ্ঞান ছিল না, তার সময় বিবেচনা করেননি। তিনি ১ম এ স্বল্পমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করলেও পরবর্তীতে এই যে ৩ বছর সেটা হয়ে যাবে মধ্যমেয়াদী পরিকল্পনা। এক্ষেত্রে সময় নির্দিষ্ট না থাকায় এবং শৃঙ্খলাপূর্ণভাবে কাজ করতে পারেননি। এছাড়া তিনি প্রয়োজনীয় উপাত্ত তথ্য এবং বিশ্লেষণ করেননি। ফলে পরবর্তীতে পরিকল্পনা বাস্তবায়ন সফল হয়নি। জনাব ইমনের উচিত ছিল শুরুতেই প্রয়োজনীয় বিষয় যাচাই করে পরিকল্পনাটি প্রণয়ন করা। এতে তিনি ভবিষ্যৎ কাজ সম্পর্কে সঠিক দিক নির্দেশনা পেতেন। আবার নির্ধারিত মেয়াদে সুশৃঙ্খলভাবে কাজ করতে পারতেন। সুতরাং জনাব ইমনের উচিত ছিল পরিকল্পনার নির্দিষ্ট মেয়াদ সম্পর্কে বিবেচনা এবং ভবিষ্যৎ দিক নির্দেশনার এই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আরো বেশি সচেতন হওয়া। এটা হচ্ছে উত্তর। এটা হচ্ছে জনাব ইমন। এটা হচ্ছে বরিশাল বোর্ড ১৯ এটা নিয়ে আলোচনা করলাম আমরা। আরো একটা আছে। শেষ প্রশ্ন। আরো একটা প্রশ্ন আলোচনা করি। এই প্রশ্নটা পড়ে নেই দ্রুত। তোমরা দেখো, জনাব করিম মাহি শু লিমিটেডের চেয়ারম্যান জনাব করিম ২০১৫ সালে প্রতিষ্ঠানটি ২ লক্ষ জোড়া জুতা তৈরির পরিকল্পনা করে। কিন্তু বছরের মাঝামাঝিতে বেশ কিছু প্রবীণ দক্ষ শ্রমিক অবসরে চলে যান। নতুন একটি কারখানায় বেশি বেতনের প্রস্তাবে আরও কিছু সংখ্যক শ্রমিক চাকরি ছেড়ে চলে যায়। এতে প্রতিষ্ঠানটি বছর শেষে ১,৬০,০০০ জোড়া জুতা তৈরি করতে সক্ষম হয়। ২ লক্ষ টার্গেট ছিল, সেটা ১,৬০,০০০ জোড়া জুতা তৈরিতে সক্ষম হয়। সময়মতো জুতা সরবরাহ করতে না পারায় প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হয়। আচ্ছা, এখানে গয়ের প্রশ্ন হচ্ছে পরিকল্পনার কোন ধাপটি যথাযথভাবে অনুসরণ না করায় প্রতিষ্ঠানে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে? কোন ধাপটি যথাযথভাবে অনুসরণ করেনি প্রতিষ্ঠানের? দেখো প্রশ্নটা, এই ধরনের প্রশ্ন যেগুলো আসে একটু কঠিন। তোমাকে পরিকল্পনা চ্যাপ্টারে যে বিষয়গুলো পড়িয়েছি এগুলো ভালো করে পড়তে হবে। প্রণয়নের ধাপগুলো, প্রকারভেদ এগুলো পড়তে হবে তোমাকে। এভাবে প্রশ্ন আসে। তো দেখো, উদ্দীপকে প্রতিষ্ঠানটিতে পরিকল্পনার ভবিষ্যৎ সম্পর্কে যথাযথ মূল্যায়ন এই বিষয়টি বা এই ধাপটি অনুসরণ না করার কারণে বর্তমান যে অবস্থা সেটা তৈরি হয়েছে। তোমাকে লিখতে হবে ভবিষ্যৎ সম্পর্কে পূর্বানুমান এই বিষয়টা ধারণা এই ধাপটি অনুসরণ করা হয়নি। একটি প্রতিষ্ঠানে ভবিষ্যতে কি হতে পারে তা নিশ্চিত করে বলা যায় না। এজন্য প্রতিষ্ঠানের বাহ্যিক এবং অভ্যন্তরীণ পরিবেশের সুবিধা অসুবিধা বিবেচনা করে পরিকল্পনা নিতে হয়। বাহ্যিক এবং অভ্যন্তরীণ যে উপাদানগুলো আছে সেগুলো সুবিধা অসুবিধা বিবেচনা করে একটি পরিকল্পনা নিতে হয়। এই পরিকল্পনা ব্যবসায়ের ভবিষ্যৎ কাজের দিক নির্দেশনা হিসেবে কাজ করে।
জনাব করিম উদ্দীপকের এখন উদ্দীপক নিয়ে আলোচনা করো নেক্সট প্যারায়। সেখানে লিখবা জনাব করিম মাহিজ শু লিমিটেডের চেয়ারম্যান। 2015 সালে প্রতিষ্ঠানটি 2 লক্ষ জোড়া জুতা তৈরির পরিকল্পনা করে, কিন্তু বছরের মাঝামাঝি সময়ে কিছু শ্রমিক চলে যায় অবসরে এবং আরও কিছু শ্রমিক অন্য প্রতিষ্ঠানে বেশি বেতনের আশায় চলে যায়। ফলে সামগ্রিকভাবে প্রতিষ্ঠানটির উৎপাদনের পরিমাণ কমে যায় এবং এ ধরনের পরিস্থিতিতে যে পরিস্থিতি যে তৈরি হতে পারে সেটা কোম্পানির বা কর্তৃপক্ষের আগেই বুঝতে পারা বোঝা উচিত ছিল, যেটা বুঝতে পারেনি। তাই বলা যায় জনাব করিম ভবিষ্যৎ সম্পর্কে যথাযথ মূল্যায়ন করতে না পারায় প্রতিষ্ঠানে প্রতিকূল পরিস্থিতি অথবা সুনাম নষ্ট হওয়া, যেটা প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই হচ্ছে গয়ের উত্তর। এরপরে ঘয়ে যাও। উদ্দীপকের প্রতিষ্ঠানের সুনাম পুনরুদ্ধারে জনাব করিমের করণীয় সুপারিশ করো। এই যে সুনাম যে নষ্ট হয়েছে, সময়মতো জুতা সরবরাহ করতে না পারায় প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হয়েছে। প্রতিষ্ঠানের সুনাম পুনরুদ্ধারে জনাব করিমের যে কি করতে হবে সেটা তোমাকে সুপারিশ করতে বলা হয়েছে। এখানে কি লিখবা ঘয়ের উত্তরে? এখানে লিখো যে উদ্দীপকের প্রতিষ্ঠানের যে সুনাম পুনরুদ্ধারে জনাব করিম বিকল্প পরিকল্পনা নিতে পারেন। অর্থাৎ ভবিষ্যতে কোন কাজ কখন কিভাবে করতে হবে সেটা পরিকল্পনার মাধ্যমে জানা যায়। সেটা পরিকল্পনা। এটি প্রতিষ্ঠানের এক ধরনের দিক নির্দেশনা হিসেবে কাজ করে এবং কিন্তু কোনো কারণে যদি প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হয় সেটা মোকাবেলার জন্য আলাদা বিকল্প পরিকল্পনা রাখতে হয়। এতে কি হয়? প্রতিষ্ঠানের লক্ষ্যমাত্রা পূরণ করা সহজ হয়। উদ্দীপকের এখানে উদ্দীপক নিয়ে বলো। নেক্সট প্যারা দাও। উদ্দীপক নিয়ে বলো। এখানে বলবা যে উদ্দীপকের জনাব করিম 2015 সালে প্রতিষ্ঠানে 2 লক্ষ জোড়া জুতা তৈরির সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু কিছু শ্রমিক চলে যায় এবং কিছু শ্রমিক অবসরে চলে যায় এবং কিছু শ্রমিক অন্যত্র চলে যায় চাকরি ত্যাগ করে। ফলে কি হয়? বছর শেষে তাদের টার্গেট 1 লক্ষ টার্গেট পুরো হয়নি, অর্থাৎ 1,60,000 জুতা উৎপাদন হয়। ফলে চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করতে না পারায় প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হয় এবং প্রতিষ্ঠানে যেকোনো সময় যেকোনো পরিস্থিতি এরকম হতে পারে। সেই ক্ষেত্রে তাই জনাব করিমের বিকল্প পরিকল্পনা রাখা উচিত ছিল এবং নতুন কর্মীদের ধরে রাখার জন্য, পুরনো কর্মীদের ধরে রাখার জন্য সুযোগ-সুবিধা বাড়ানো বা এই জাতীয় বিষয়ে তার সুবিধা বাড়াতে হতো এবং প্রতিষ্ঠানের সামর্থ্য বিবেচনায় রেখে অবশ্যই উৎপাদনের লক্ষ্যমাত্রা বিবেচনার সময় প্রতিষ্ঠানের উৎপাদনের সামর্থ্য বিবেচনা করা উচিত ছিল। এছাড়া চুক্তিভিত্তিক শ্রমিক সংখ্যাও বাড়ানো যেতে পারে। এতে কি হবে? লক্ষ্যমাত্রা পূরণ করা সহজ হবে। ফলে প্রতিষ্ঠানের সময়মতো পণ্য সরবরাহ করতে পারবে এবং আ আ অতএব তোমাকে বলতে হবে যে বিকল্প পরিকল্পনার মাধ্যমে জনাব করিম প্রতিষ্ঠানের সুনাম ফিরিয়ে আনতে পারবেন। অর্থাৎ তুমি তার আম কো জনাব করিমের জন্য কি সুপারিশ করবে সেগুলো তুমি বুঝিয়ে তোমাকে লিখতে হবে যে কি করতে হবে। এক হচ্ছে শ্রমিকদের জন্য আরো সুযোগ সুবিধা বাড়াতে হবে ধরে রাখার জন্য। তারপর হচ্ছে তাদের প্রতিষ্ঠানের সামর্থ্যটা বিবেচনা করা দরকার ছিল লক্ষ্যমাত্রা নির্ধারণের ক্ষেত্রে এবং তার প্রতিষ্ঠানের এই ধরনের যেকোনো পরিস্থিতি সৃষ্টি হলে বিকল্প আরেকটি পরিকল্পনা রাখা দরকার ছিল, যেটা জনাব করিম করেননি। যার ফলে তার প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হয়েছে। এভাবে তুমি উত্তর লিখবে। তোমার সুপারিশ মানে এখানে এই ক্ষেত্রে করণীয় কি হবে সেটা তুমি সুপারিশ হিসেবে এগুলো লিখতে হবে। তোমার প্যারা করে লিখবে। যেভাবে বললাম আমি সেভাবে। এই হচ্ছে তোমার আরো একটি প্রশ্ন শেষ করলাম আমরা। ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড, সিলেট বোর্ড 18 সাল। এটা শেষ করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকের পড়া আমি অনেকগুলো প্রশ্ন আলোচনা করলাম। যেভাবে তোমরা এরপরে তোমাদের বইয়ের অনুশীলনীর তে যে ধরনের প্রশ্ন আছে এগুলোর সাথে মিল রেখে তোমরা ওই প্রশ্নগুলো প্র্যাকটিস করবা। অবশ্যই করবে এবং আমি হোমওয়ার্ক দিব। আমি পোস্টে হোমওয়ার্ক দিব। আশা করি করবে এবং খাতা তৈরি করে খাতার মধ্যে লিখবে এবং আশা করছি সবাই আজকের পড়া বুঝতে পেরেছো এবং আগের পড়াগুলো পড়েছো। সুতরাং আগের পড়াগুলো যদি পড়ে থাকো, আজকে কোশ্চেন আলোচনা অবশ্যই তাহলে বুঝতে পারবে কি আলোচনা করা হচ্ছে আগের পড়ার সাথে মিল রেখে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আম নিরাপদে থাকবে। পড়াশোনা করবে নিয়মিত। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।